বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহিলা কলেজ চট্টগ্রাম 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী মানবিক বিভাগের প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গৃহে অবস্থান করছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তাই আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছাত্রীরা, আমি গত ক্লাসেও তোমাদের এই চ্যাপ্টারটি নিয়ে পড়িয়েছিলাম, যে চ্যাপ্টারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনে আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণসমূহ। কিছু কারণ তুলে ধরেছিলাম, কী কী কারণে সমাজে পরিবর্তনগুলো সাধিত হয় সেই বিষয়ে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম। এবং আজকের ক্লাসটা আমি নিতে যাচ্ছি সামাজিক পরিবর্তনের বিভিন্ন তথ্য সম্পর্কিত বিষয় নিয়ে। অর্থাৎ বিভিন্ন সমাজবিজ্ঞানী, বিভিন্ন দার্শনিকগণ সমাজ পরিবর্তনের কারণ হিসাবে বিভিন্ন তথ্যকে দাঁড় করিয়েছেন। অর্থাৎ তারা বিভিন্ন থিওরির মাধ্যমে দেখিয়েছেন যে সমাজ আসলে এই থিওরিগুলোর মাধ্যমে, এই যে স্টেটমেন্টগুলো তারা দিয়েছেন সেই স্টেটমেন্টগুলোর মাধ্যমে সমাজে পরিবর্তনটা সাধিত হয়। তো আমরা দেখব তারা কোন কোন ধরনের তথ্য আসলে দিয়েছেন। তো বিভিন্ন তথ্যের মধ্যে টিবি বটমোর তাদের এই তথ্যগুলোকে আবার দুটি প্রকারভেদে বিভক্ত করেছেন, দুই প্রকারে বিভক্ত করেছেন। একটিকে বলেছেন চক্রাকার মতবাদ, অর্থাৎ সাইক্লিক্যাল থিওরি। অর্থাৎ তিনি বলেছেন যে সাইকেল আকারে সমাজ পরিবর্তন হয়। এখানে যে অর্থাৎ তোমরা জানো যে সাইকেল মানে হচ্ছে একটা এভাবে রাউন্ড করা একটা সাইক্লিক অর্ডারে। অর্থাৎ প্রথমে যে জিনিসটা থাকবে, প্রথম যে থাকবে সে ক্রমান্বয়ে নিচে নেমে আসবে, নিচে যে থাকবে সে আবার ক্রমান্বয়ে উপরে উঠে যাবে, আবার সে নিচে নেমে আসবে। এটা হচ্ছে সাইক্লিক্যাল অর্ডার। তারপর হচ্ছে রৈখিক মতবাদ, লিনিয়ার থিওরি। অর্থাৎ এটা হচ্ছে এক রৈখিক, অর্থাৎ সমান্তরালভাবে সমাজে পরিবর্তনটা, স্বাভাবিক নিয়মে পরিবর্তনটা আসবে। তাহলে তিনি দুই প্রকারের তথ্যকে দেখিয়েছেন, চক্রাকার মতবাদ সাইক্লিক্যাল থিওরি এবং রৈখিক মতবাদ। আবার এই চক্রাকার মতবাদের বিভিন্ন প্রবক্তা রয়েছেন। চক্রাকার মতবাদ যারা দিয়েছেন তাদের মধ্যে আর্নল্ড টয়েনবি আছেন, তাদের মধ্যে সরোকিন আছেন, স্প্যাংলার আছেন, ইবনে খালদুন, প্যারেটো। বেশি আমরা যার মতবাদটা নিয়ে পড়ব চক্রাকার মতবাদের মধ্যে তিনি হচ্ছেন উইলফ্রেডো প্যারেটো। তোমরা ইতিমধ্যে নামটা বেশ কয়েকবার হয়তো শুনে ফেলেছ। প্যারেটোর চক্রাকার মতবাদটা বিশেষ করে বেশি পপুলার। এবং রৈখিক মতবাদ দাতা যারা রয়েছেন, রৈখিক মতবাদের প্রবক্তা যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন অগাস্ট কোথ, হার্বার্ট স্পেন্সার, হবহাউস এবং কার্ল মার্কস উল্লেখযোগ্য। তাহলে আমরা চক্রাকার মতবাদ থেকে উইলফ্রেডো প্যারেটোর মতবাদটা পড়ব এবং রৈখিক মতবাদ থেকে আমরা কার্ল মার্কসের মতবাদ নিয়ে আমরা পড়তে যাচ্ছি। ছাত্রীরা, তোমরা একটু মনোযোগ সহকারে এই তথ্যগুলোকে একটু দেখবে। আচ্ছা, কার্ল মার্কস, আমি প্রথমেই কার্ল মার্কসের এই যে রৈখিক মতবাদ যারা দিয়েছেন তাদের মধ্যে কার্ল মার্কস অন্যতম। কার্ল মার্কসের তথ্যটি আমরা পড়তে যাচ্ছি। কার্ল মার্কস তার ডাস ক্যাপিটাল গ্রন্থে সামাজিক পরিবর্তন সম্পর্কিত মতবাদে সামাজিক কাঠামোকে দুভাগে বিভক্ত করেছেন। তিনি যে কাজটি প্রথম করেছেন, সামাজিক কাঠামো। আসলে আমরা পরিবর্তন বলতে আমরা প্রথমে কিন্তু সংজ্ঞার মধ্যে, আমি প্রথম যে ক্লাসটাকে নিয়েছিলাম সেটিতেই সংজ্ঞার মধ্যে আছে কাঠামোর পরিবর্তন। অর্থাৎ সমাজ পরিবর্তন শুধু সামান্য অংশের পরিবর্তন নয়, এটি কিন্তু পুরো কাঠামোকে পরিবর্তন করে দেয়। কাঠামো যখন আমরা বলি তখন কাঠামোতে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, বিভিন্ন অঙ্গ সংগঠন থাকে, সংস্কৃতি থাকে, সাহিত্য থাকে, অর্থাৎ সমস্ত কিছু, এবং অর্থনৈতিক যে ব্যবস্থা সেইগুলো থাকে। অর্থাৎ এই যে যে কাঠামোর পরিবর্তন, এই কাঠামোকে কিন্তু রৈখিক মতবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই কাঠামোকে সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি দুভাগে ভাগ করেছেন। একটিকে তিনি বলেছেন বেসিক স্ট্রাকচার, অর্থাৎ মৌল কাঠামো, এবং অন্যটিকে বলেছেন যে উপরি কাঠামো বা সুপার স্ট্রাকচার। এবং তিনি দেখাতে চেয়েছেন যে বেসিক স্ট্রাকচার হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কিত, অর্থনৈতিক
বিষয়ের সাথে সম্পর্কিত, অর্থনীতির সাথে সম্পর্কিত, উৎপাদনের সাথে সম্পর্কিত বা উৎপাদন ব্যবস্থাকে তিনি সরাসরি বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো বলতে চেয়েছেন। অর্থাৎ কার্ল মার্কস কাঠামোকে দুভাগে ভাগ করেছেন, এটি আমি একটু লিখে দিচ্ছি। কার্ল মার্কস সমাজ কাঠামোকে দুই ভাগে ভাগ করেছেন, দুই ভাগে ভাগ করেছেন। ছাত্রীরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দুই ভাগে ভাগ করেছেন। তাহলে একটি হচ্ছে বেসিক স্ট্রাকচার, অপরটি হচ্ছে সুপারস্ট্রাকচার। আচ্ছা, বেসিক স্ট্রাকচারের বাংলা হচ্ছে মৌল কাঠামো, আর সুপারস্ট্রাকচারের অর্থটা হচ্ছে উপরি কাঠামো বা উপরি কাঠামো। আচ্ছা, তিনি বেসিক স্ট্রাকচার হচ্ছে অর্থ ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা হচ্ছে সমাজের মৌল কাঠামোকে তিনি উৎপাদন ব্যবস্থার সাথে তুলনা করেছেন, এবং তার মতে সমাজের উৎপাদন ব্যবস্থা বা অর্থ ব্যবস্থার সাথে সমাজের অন্যান্য অংশের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে সমাজের অন্য সকল প্রতিষ্ঠানের যেমন রাষ্ট্র, পরিবার, ধর্ম, আইন, শাসন ব্যবস্থা, সংস্কৃতি ইত্যাদির পরিবর্তন ঘটে। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু যে উপরিকাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচারের উপর সুপার স্ট্রাকচার ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বেসিক স্ট্রাকচার, এবং সুপার স্ট্রাকচার হচ্ছে ডিপেন্ডেন্ট একটা প্রত্যয়। ডিপেন্ডেন্ট অর্থাৎ সুপার স্ট্রাকচার বেসিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তিনি বলতে চেয়েছেন সমাজ পরিবর্তন এই কারণে হয় যখন বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়। তিনি সেটাকেই দেখাতে চেয়েছেন এবং তিনি খুব সুন্দর করে সেটিকে প্রমাণ করেছেন। যেমন দেখো, উৎপাদন ব্যবস্থার উপর ভিত্তি করে তিনি কিন্তু সমাজ ব্যবস্থাকে 5টি ভাগে ভাগ করেছেন। তোমরা ইতিমধ্যেই ভাগগুলো জানতে পেরেছ বিভিন্ন চ্যাপ্টার পড়তে গিয়ে, যে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, তারপর হচ্ছে পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ এবং আধুনিক সাম্যবাদী সমাজ। এখানে 6টি সমাজ ব্যবস্থা আছে, তবে তোমাদের বইয়ে আছে 5টি সমাজ ব্যবস্থা। তিনি আসলে 6টি সমাজ ব্যবস্থার কথা বলেছেন। যাই হোক, আমরা 5টি ধরেই যদি পড়ি তাহলে প্রথম সমাজ ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি আদিম সাম্যবাদ। অর্থাৎ তিনি আদিম সাম্যবাদ সমাজ ব্যবস্থায় যে জিনিসটা দেখিয়েছেন সেখানে ব্যক্তি মালিকানা বলতে কিছু নেই। আদিম সাম্যবাদী সমাজে তিনি দেখিয়েছেন সকল মানুষ অর্থাৎ মিলেমিশে তারা বসবাস করত, মিলেমিশে তারা শিকারে বের হতো এবং শিকার লব্ধ জিনিস তারা মিলেমিশে ভোগ করে ফেলত, এবং প্রতিদিন তারা শিকারে বের হতো, শিকারলব্ধ জিনিস একসাথে ভোগ করতো, এবং যখন শিকার পেত না তারা উপবাসে দিন কাটাতো। এই ছিল তাদের সহজ সরল জীবন আচরণ। হ্যাঁ, তাহলে এই যে জীবন আচরণের কথা আমি এইমাত্র বললাম সেটি হচ্ছে কি আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজকে তিনি একেবারে সহজ সরল সমাজ হিসেবে দেখিয়েছেন, এবং সেখানে কোনো ব্যক্তিদ্বন্দ্ব নেই, সেখানে কোনো সম্পত্তির দ্বন্দ্ব নেই, ব্যক্তি মালিকানার কোনো হিসাব নেই যে আমার জিনিস তোমার জিনিস, এবং এভাবে নিজেকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তারা সবাই দলবদ্ধভাবে বসবাস করত এবং তাদের মধ্যে সংহতিটা প্রবল ছিল। তাহলে উৎপাদন ব্যবস্থা বলতে তখন কি বোঝানো হচ্ছে? উৎপাদন ব্যবস্থা বলতে তেমন কিছু নেই, তারা শিকার লব্ধ জিনিস তারা ভোগ করত, শিকার না পেলে তারা উপবাসে দিন কাটাতো। এই ছিল তাদের উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থা বলতে আসলে তারা শিকার করে তারা শিকার লব্ধ জিনিস ভোগ করত। সুতরাং দেখা যাচ্ছে যে তাদের যে শিকারের যে বিষয়, যে
অর্থাৎ উদর পূর্তি করা, উদরকে ঠান্ডা রাখা, এটুকু ছাড়া তাদের আর বিশেষ কোনো কাজ ছিল না। এবং সেই কারণে তাদের সংস্কৃতি বলো, তাদের পরিবার বলো, সেগুলো একটা সিম্পলিসিটিতে ভরা ছিল। এগুলো একটা সহজ সরল একটা জীবন ব্যবস্থা ছিল। তার মানে এই যে শিকারের সাথে তাদের জীবন ব্যবস্থাটা জড়িত। এরপরে কি আসলো দেখো, দাস সমাজ। দাস সমাজে তিনি দেখিয়েছেন, দাস সমাজ ব্যবস্থাতে তিনি দুটো শ্রেণী দেখিয়েছেন। সেখানে ব্যক্তি মালিকানা দেখিয়েছেন, সেখানে যে দাসদেরকে গৃহে নিয়োগ করা হতো, গৃহে দাসরা প্রচণ্ড খাটাখাটনি করতো এবং দাসদের কোনো জীবন আচরণ ছিল না, এবং সেই দাসদের উপর ভিত্তি করে দাস জীবন ব্যবস্থা ছিল তাদের একটু ডিফারেন্ট আদিম সাম্যবাদী সমাজ থেকে। তখন ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেছে, অর্থাৎ দাস দাসীগুলো নিজেরা ভোগ করতে পারত, অর্থাৎ নিজেদের হিসাবে তারা নিজেদের সম্পত্তি হিসাবে এই দাসগুলোকে পরিগণিত করতে পারত। সুতরাং জীবনযাত্রা আস্তে আস্তে করে কিন্তু জটিল হতে শুরু করেছে। তারপরে তিনি সমাজ ব্যবস্থাকে শুধু এই আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, সেগুলো ছাড়াও তিনি আবার যে কৃষি সমাজ, শিল্প সমাজ, এই সমাজ ব্যবস্থাগুলোর কথাও বলেছেন। তাহলে কৃষি সমাজ, শিল্প সমাজে, কৃষি সমাজে আমরা দেখতে পাই যে কৃষির সাথে জড়িত তাদের জীবনযাপন। তাহলে যখন একটা সমাজ কৃষিভিত্তিক সমাজ থাকে তখন কিন্তু তাদের লাইফস্টাইল এক ধরনের হয়। যখন আবার শিল্প সমাজ, আমরা এখন দেখতে পাচ্ছি যে শিল্প সমাজের লাইফস্টাইল আরেক রকম। যেহেতু তিনি দেখিয়েছেন যে উৎপাদন ব্যবস্থার সাথে বাকি ব্যবস্থাগুলো সম্পর্কিত। তাহলে যখন কৃষি সমাজ ব্যবস্থা থাকে তখন তাদের জীবন আচরণ, তাদের রুচি, তাদের পরিবার, তাদের সমাজ, ধর্ম, তাদের যে আইন রীতিনীতি, তাদের যে মূল্যবোধ, সেগুলো কিন্তু ডিফারেন্ট অবস্থায় থাকে। অর্থাৎ কৃষি সমাজের মূল্যবোধ এক ধরনের, আবার শিল্প সমাজ, আধুনিক সমাজের মূল্যবোধ হচ্ছে কিন্তু আরেক ধরনের। যেমন এখন আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় আছি। আমাদের সমাজ পুরোপুরি আধুনিক না হলেও বিশ্বের প্রায় সমাজ ব্যবস্থা এখন আধুনিক। যে আমরা উন্নত সমাজ যেগুলোর দিকে তাকাই, ইউরোপ আমেরিকার দিকে তাকাইলে আমরা দেখি যে সেগুলো কিন্তু যথেষ্ট আধুনিক সমাজে পরিগণিত হয়েছে, যথেষ্ট জ্ঞান বিজ্ঞানে তারা অনেক বেশি এগিয়ে গেছে। তো সেই সমাজ ব্যবস্থাগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে তাদের রুচি, তাদের মূল্যবোধ, তাদের আকাঙ্ক্ষা, তাদের পরিবার, আইন, ধর্ম ব্যবস্থা সব কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। সুতরাং তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কিত, অর্থাৎ কৃষি যখন উৎপাদন ব্যবস্থা থাকে তখন কৃষি সমাজের সাথে মিলিয়ে আমাদের আচার আচরণগুলো সেই রকম থাকে। আবার শিল্প সমাজ যখন হয়, আধুনিক সমাজে যখন আমরা উত্তীর্ণ হয়েছি, তখন কিন্তু আমাদের আচার আচরণ, রীতিনীতি, ধর্ম, আমাদের রুচি, সাহিত্য, সংস্কৃতি সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে তিনি এই পরিবর্তনকে দেখেছেন কি, কাঠামোর পরিবর্তনকে, বেসিক স্ট্রাকচার অর্থাৎ মৌল কাঠামো পরিবর্তন হলে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে সমাজের সমস্ত ব্যবস্থাগুলো পরিবর্তন হয়। এবং উৎপাদন ব্যবস্থাকে তিনি মৌল কাঠামো হিসাবে অভিহিত করেছেন। উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কিত বাকি সব বিষয়গুলোকে তিনি উপরি কাঠামো হিসাবে অভিহিত করেছেন। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আগেকার দিনে আমরা কিন্তু যে কৃষি সমাজ ব্যবস্থায় আমরা যখন আমাদের সমাজ পুরোপুরি কৃষি সমাজ ছিল, তখন কিন্তু মানুষের রুচি, মানুষের আচার আচরণগুলো ডিফারেন্ট ছিল। যেমন তখন মা বাবারা, আমাদের মা বাবা বা দাদা দাদি যারা, বা তোমাদের বাবা মা দাদা দাদি যারা আছেন, তারা কিন্তু যে বেড়ানো বলতে তখন আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যেত, যে ফুফুর বাড়ি, চাচার বাড়ি, খালার বাড়ি। এখন কিন্তু এই আধুনিক সমাজে সেই বিষয়টি কিন্তু তেমন করে আর নেই। কেননা এখন মানুষ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধে বিশ্বাস করে, এবং উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে এখন শিল্প সমাজ, আমরা আধুনিক সমাজ উন্নীত হয়েছে। সুতরাং দেখা যায় যে মানুষ ব্যক্তি স্বাধীনতা অনুভব করছে, এবং তারা মামার বাড়ি, খালার বাড়ি, চাচার বাড়ি না গিয়ে তারা একটু ডিফারেন্ট কোনো একটা জেলায় যাচ্ছে। যেমন তোমরা চট্টগ্রাম থেকে, যারা চট্টগ্রামে আছো তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছ, অথবা যশোর যাচ্ছ, অথবা খুলনা যাচ্ছ বেড়াতে, অথবা যে বিভিন্ন দর্শনীয় স্পটগুলো দেখার জন্য সিলেট বেড়াতে যাচ্ছ, জাফলং দেখতে যাচ্ছ, অথবা যাদের আরও একটু সামর্থ্যবান যারা, তারা দেশের বাইরে বেড়াতে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। অর্থাৎ যখন পুরোপুরি আমাদের কৃষি সমাজ ব্যবস্থা ছিল তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ছিল আমাদের, যে মামার বাড়ি, চাচার বাড়ি, খালার বাড়ি
পারি, বেড়াতে যাওয়া এবং বেড়াতে গিয়ে বহুদিন সেখানে অবস্থান করা, সপ্তাহ 10 দিন। আমি নিজেও আসলে আমার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, অনেক দিন আমরা সেখানে আমার মা সহ থেকে যেতাম, প্রায় 15-20 দিন, 1 মাসও আমরা সেখানে থেকে যেতাম। কিন্তু আজকে আমাদের সন্তানরা সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। তাদের যে বিভিন্ন ক্লাস থাকে, তাদের যে পড়াশোনার বিষয় আশয় থাকে এবং তাদের যে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, তাদের যে মূল্যবোধ, সেটির সাথে আসলে যে আগের মূল্যবোধের সাথে আসলে মিল নেই, যার কারণে তারা ওই যে বাইরে ঘোরাঘুরি করতেই এখনকার বাচ্চারা পছন্দ করে। এই সমস্ত আত্মীয়তার বন্ধন কিছুটা শিথিল হয়ে কিন্তু এসছে। তো এই যে পরিবর্তন, এটিকেই কার্ল মার্কস বোঝাতে চেয়েছেন যে কাঠামোর পরিবর্তনের সাথে সাথে সমাজের পরিবর্তন ঘটে, অর্থাৎ মৌল কাঠামোর পরিবর্তন। মৌল কাঠামো কি বলেছেন তোমরা ছাত্রীরা খেয়াল করবে, মৌল কাঠামো হচ্ছে উৎপাদন ব্যবস্থা বা উৎপাদনের সাথে সম্পর্কিত যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটিকে বলা হচ্ছে মৌল কাঠামো বা মৌলিক কাঠামো। অর্থ ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থাকে তিনি মৌলিক কাঠামো বলেছেন। এবং সমাজে অন্যান্য আর যত সমস্ত বিষয় রয়েছে, পরিবার, আইন, ধর্ম, সংস্কৃতি, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ, সমস্ত কিছু, অর্থাৎ এই উৎপাদন ব্যবস্থার সাথে সেই আচরণগুলো, সেই মূল্যবোধটা পরিবর্তন হয়ে যাচ্ছে। উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে যখন আমাদের আচরণের পরিবর্তন হয়, তখনই কিন্তু এটা সমাজকে পরিবর্তন করে ফেলে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থা যে একটা পরিবর্তন, সেটি আমাদের আচরণকে পরিবর্তন করে ফেলছে। আমাদের এখন যে বিভিন্ন যে মূল্যবোধ, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এগুলোকে পরিবর্তন করে ফেলছে। আমি প্রায় ক্লাসে তোমাদেরকে বলেছি, এবং এমনকি আমাদের রুচি, আমাদের খাওয়া দাওয়ার যে রুচি, সেটিকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছে এই উৎপাদন ব্যবস্থার পরিবর্তন। মানুষ আজকাল একটু সামর্থ্য হলে সে একটু বাইরে খেতে যাচ্ছে, একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কিন্তু আমরা আজ থেকে 30-40 বছর আগে কিন্তু সেগুলো আমরা দেখতে পাইনি, এবং সেই অনুযায়ী সেগুলো প্রচলনও ছিল না। যে সমাজে একেবারে মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, সেরকম কিন্তু তখন ছিল না। যাই হোক, কার্ল মার্কস তাহলে বেসিক স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের মাধ্যমে দেখিয়েছেন সমাজ কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন হয়। আচ্ছা, তিনি এখানে তথ্য দিতে গিয়ে শুধু মৌল কাঠামো এবং উপরিকাঠামো বলেছেন, এবং এখানে তিনি ডায়ালেকটিক অফ নেচারের কথা বলেছেন, দ্বন্দ্ববাদ, অর্থাৎ ডায়ালেকটিক অফ নেচার, অর্থাৎ প্রকৃতির রাজ্যে প্রতিটি জিনিসের মধ্যে বৈপরীত্য আছে, অর্থাৎ প্রতিটি জিনিসের মধ্যে বৈপরীত্য আছে। আমি একটি কথা বললাম, আমার কথাটাকে সবাই যে সাপোর্ট করবে তা কিন্তু নয়। আমার কথার সাথে সাথে অনেকগুলো কথা যুক্তি আকারে চলে আসবে যে না, তোমার এই কথাটাকে সাপোর্ট করা যায়নি বা সাপোর্ট করা গেল না, বা বিভিন্ন যুক্তি অযুক্তি, বিভিন্ন যে এখানে তর্ক, এখানে দ্বন্দ্ব ঢুকে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেই জিনিসটাকে তিনি দেখাতে চেয়েছেন। এই দ্বন্দ্বের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, তিনি সেটা বোঝাতে চেয়েছেন। আমরা যখন একটা কথা বলবো, একটা স্টেটমেন্ট দেব, তখন এই স্টেটমেন্টটা যখন আর 5 জনের পছন্দ হবে না, তখন আর 5 জন কিন্তু সেই স্টেটমেন্টের বিপরীতে তারা আরেকটি স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তখন হবে কি, আমার যে স্টেটমেন্টটা এবং আর বাকি 5 জনের স্টেটমেন্টটা মিলে এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। তারপর এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসবে আরেকটি নতুন ধরনের স্টেটমেন্ট, যেটি আমরা ফলো করব, এবং সেই ফলোকরণের মাধ্যমে আমরা সেটিকে অনুকরণের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তন হবে। তাহলে এই যে এইভাবে প্রকৃতির রাজ্যে দ্বন্দ্বের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, তিনি সেটাকে আবার দ্বান্দ্বিক বস্তুবাদ বলে অভিহিত করেছেন। দ্বান্দ্বিক বস্তুবাদ, তিনি সেটা আবার দ্বান্দ্বিক বস্তুবাদ নামে সেটিকে অভিহিত করেছেন। অর্থাৎ এক্সিস্টিং একটি জিনিসকে আমরা যখন, ছাত্রীরা কার্ল মার্কস দ্বান্দ্বিক বস্তুবাদের কথা বলতে গিয়ে 3টি নতুন জিনিসের অবতারণা করেছেন। একটি হচ্ছে থিসিস, তারপর হচ্ছে অ্যান্টিথিসিস, তারপর হচ্ছে সিনথেসিস। থিসিস হচ্ছে যেটি বিরাজমান, যেই অবস্থাটি বর্তমানে বিরাজ করছে, এক্সিস্ট করছে, সেটিকে বলা হচ্ছে থিসিস। যেটি দ্বন্দ্ব হিসাবে এসছে সেটি হচ্ছে অ্যান্টিথিসিস, অর্থাৎ বিরাজমান অবস্থার সাথে দ্বান্দ্বিক যে অবস্থা, সেটিকে তিনি অ্যান্টিথিসিস বলছেন। এবং যে এই দুটোর দ্বন্দ্বের ফলে যে নতুন একটি অবস্থা সৃষ্টি হবে, সেটিকে তিনি বলছেন, আচ্ছা আমি এটা এখানে মুছে দিচ্ছি, মুছে আমি এখানে তোমাদেরকে থিসিস, অ্যান্টিথিসিস
এবং সিনথেসিস বিষয়টি লিখে দিচ্ছি। তাহলে এক্সিস্টিং বিষয়কে তিনি বলেছেন থিসিস, এবং দ্বান্দ্বিক বস্তুবাদে তিনি এই তিনটি জিনিসের অবতারণা করেছেন: থিসিস, টু অ্যান্টিথিসিস, থিসিস, থ্রি সিনথেসিস। সিনথেসিস তাহলে তিনি সিনথেসিস দেখিয়েছেন। তাহলে থিসিস হচ্ছে, তাহলে কার্ল মার্কস দ্বান্দ্বিক বস্তুবাদকে বোঝাতে গিয়ে তিনি তিনটি নতুন জিনিসের অবতারণা করেছেন: থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। অর্থাৎ থিসিস বলতে তিনি যেটিকে বোঝাতে চেয়েছেন, যেটি এক্সিস্টিং যে ধারণাটা সেটি হচ্ছে থিসিস, এবং যেটির সাথে দ্বন্দ্ব, যে একটি নতুন ধারণার জন্ম হয়ে যেটির সাথে থিসিসের দ্বন্দ্ব হয় সেটি হচ্ছে অ্যান্টিথিসিস। এবং থিসিস এবং অ্যান্টিথিসিসের মিলনের ফলে, থিসিস এবং অ্যান্টিথিসিসের দ্বন্দ্বের ফলে যে যে দুটোর মধ্যে কনফ্লিক্টের ফলে যে নতুন ধারণার জন্ম হয় সেটি হচ্ছে সিনথেসিস। তাহলে ওই সিনথেসিসটা কিন্তু পরবর্তীতে আবার থিসিস হিসেবে কাজ করে, থিসিসের সাথে আবার অ্যান্টিথিসিস যুক্ত হয়, আবার সেই অ্যান্টিথিসিসের সাথে কনফ্লিক্ট হয়ে সেটি আবার সিনথেসিস আকারে আমরা সমাজে দেখতে পাই। তাহলে এই জিনিসগুলোকে তিনি এখানে দেখাতে চেয়েছেন। তাহলে মানব সমাজের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিকাশের পর্যায়ক্রমিক ধারাকে মার্ক্সবাদীগণ দ্বন্দ্বের এই সূত্র দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অর্থাৎ পরিবর্তনকে বিরাজমান দ্বন্দ্বের ফলে নতুন অবস্থা সৃষ্টি হয় এবং বিরাজমান বিপরীত অবস্থার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে পুনরায় আরও একটি সিনথেসিস সৃষ্টি হয়। তাহলে এইভাবে ডায়ালেকটিক বস্তুবাদের মাধ্যমে যে একটি পরিবর্তনের সৃষ্টি হয়, থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস, এগুলোর মাধ্যমেও সমাজে পরিবর্তন আসে। এই তত্ত্ব দ্বারা তিনি এটি বোঝাতে চেয়েছেন। আবার তিনি দেখিয়েছেন এখানে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে তিনি এই যে সমাজ ব্যবস্থা নিয়ে যে বস্তুবাদটি রয়েছে, সমাজ ব্যবস্থা নিয়ে যে জিনিসটি তিনি দেখাতে চেয়েছেন, কিছুক্ষণ আগে আমি যে কথাটা বলেছি, মার্ক্সের মতে সমাজ ব্যবস্থা চারটি স্তর অতিক্রম করেছে, যার প্রতিটি স্তরে ছিল ভিন্ন ভিন্ন উৎপাদন ব্যবস্থার দ্বারা বিশেষভাবে চিহ্নিত। তিনি চারটি স্তরের কথা বলেছেন, তার মতে পঞ্চম স্তরটি চূড়ান্ত এবং আদর্শ। কার্ল মার্ক্স প্রদত্ত সমাজের স্তরগুলো হচ্ছে এশীয় সমাজ ব্যবস্থা বা প্রাচ্য সমাজ ব্যবস্থা, প্রাচীন সমাজ ব্যবস্থা, এনশিয়েন্ট সোশ্যাল সিস্টেম, সামন্তবাদী সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, সাম্যবাদী সমাজ ব্যবস্থা। আচ্ছা, তাহলে মার্ক্সের মতে এশীয় সমাজ ব্যবস্থা সবচেয়ে প্রাচীন। সেখানে সীমিত পরিসরে পরিবারের সদস্যদের মধ্যে শ্রম বিভাগ লক্ষ্য করা যায়। সম্পত্তিতে ব্যক্তি মালিকানা ছিল না, যে কথাটা আমি বলেছিলাম। উৎপাদন ছিল মূলত ভোগের জন্য, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে কোনো উৎপাদন হতো না। অর্থাৎ যে কথাটা তোমাদেরকে বলেছিলাম, আদিম সাম্যবাদী সমাজে সবাই শুধু ভোগ করার জন্য, তারা শিকারলব্ধ জিনিস তারা ভোগ করত, অর্থাৎ তাদের উদরকে তারা ঠান্ডা রাখার জন্য, বেঁচে থাকার জন্য তারা ভোগের সাথেই শুধু জড়িত ছিল, তারা কিন্তু কোনো উৎপাদনের সাথে জড়িত ছিল না, এবং ব্যক্তি মালিকানা ছিল না, যার কারণে সহজ সরল সাধারণ জীবনযাপন তারা করত। এর পরবর্তীতে কিন্তু যে সামন্ত সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাগুলো কিন্তু ওই প্রাচীন সমাজ ব্যবস্থা থেকে একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে, এবং সেখানে ব্যক্তি মালিকানার উদ্ভব হলো। মানুষ আমার তোমার বিষয়টা ভাবতে শুরু করলো, যে নিজের ভালোটা বুঝতে শুরু করলো, এবং ব্যক্তি মালিকানা সৃষ্টি হলো। যখন থেকে ব্যক্তি মালিকানা সৃষ্টি হলো তখন থেকে কিন্তু জীবনযাপন একটু জটিল হওয়া শুরু করেছে, এবং জটিলতায় ভরপুর হয়েছে মানুষের জীবন, এবং বৈচিত্র্যে ভরপুর হয়েছে। অর্থাৎ এই বৈচিত্র্যটাই হচ্ছে পরিবর্তন। তিনি সেটাই বোঝাতে চেয়েছেন, সেটাই দেখাতে চেয়েছেন। উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে সমাজ ব্যবস্থার পরিবর্তনকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি সমাজের কয়েকটি স্তরকে বর্ণনা করে সেটিকে দেখাতে চেয়েছেন। তোমরা এই যে সামাজিক পরিবর্তনের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তথ্যগুলো ভালো করে পড়ে নেবে। আজকে হয়তো ক্লাসে খুব বেশি আলোচনায় আমরা যেতে পারছি না। আচ্ছা, আরেকটি যেটি চক্রাকার মতবাদ, উইলফ্রেডো প্যারেটো যে মতবাদটা দিয়েছেন সেটি সম্পর্কে একটু সামান্য তোমাদের সাথে আলাপ করি।
আচ্ছা, তিনি দেখাতে চেয়েছেন যে প্যারেটো তার দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি নামক গ্রন্থে সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি আলোচনা করেন। তাহলে কোন গ্রন্থটিতে আলোচনা করেছেন সেটিও কিন্তু তোমাদের একটি যে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। প্যারেটো তার কোন বইতে তত্ত্বটি, তার যে সামাজিক পরিবর্তনের তত্ত্বটি নিয়ে আলোচনা করেছেন, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি। প্যারেটো তাদের, আচ্ছা, তার মতে সমাজে এমন কিছু লোক থাকে যারা গতানুগতিক জীবনযাপন করতে চায়, অর্থাৎ তারা তাদেরকে অপ্রগতিশীল বলে তিনি অভিহিত করেছেন। আবার সমাজে কিছু মানুষ আছে যারা পরিকল্পনা গ্রহণ করে, সুযোগের সদ্ব্যবহার করে এবং সমাজকে পরিবর্তন করতে চায়, তাদেরকে প্রগতিশীল বলেছেন। অর্থাৎ যারা একেবারে প্লেন সাদামাটা জীবনযাপন করতে চায় তাদেরকে তিনি অপ্রগতিশীল বলেছেন। আবার যারা সুযোগকে কাজে লাগিয়ে সমাজকে পরিবর্তন করতে চায়, যারা একটু নিজেদের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে নিজেদের উৎকর্ষতা যাচাই করতে চায়, তাদেরকে তিনি প্রগতিশীল বলে অভিহিত করেছেন। বিলফ্রেডো ফ্রেডরিকো দামাসো প্যারেটো, ওনার পুরো নামটি হচ্ছে এটি, সমাজের অভিজাত শ্রেণী কিভাবে চক্রাকারে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে সেই সম্পর্কে তিনি মতবাদ দেন। প্যারেটো সমাজের মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি সমাজের মানুষকে দুভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে অভিজাত শ্রেণী, সেটিকে তিনি এলিট হিসেবে অভিহিত করেছেন। তোমরা শুনে থাকবে এলিট শব্দটি এবং নন এলিট শব্দটি। এলিট শব্দটি তিনি বোঝাতে চেয়েছেন যে তারা অভিজাত শ্রেণী, তারা সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখে। আবার নন এলিট শ্রেণী, তারা হচ্ছে অনভিজাত বলা হয়েছে তাদেরকে। আবার এলিট শ্রেণীর মধ্যে দুই ধরনের এলিট শ্রেণী আছে, একটি হচ্ছে অশাসক এলিট, একটি হচ্ছে শাসক এলিট। অর্থাৎ তারা অশাসক এলিট যারা, তারা শাসন কার্যের সাথে জড়িত নয়। আবার শাসক এলিট যারা, তারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত, সমাজে অধিষ্ঠিত থাকে। এবং প্যারেটোর মতে এই শাসক শ্রেণী বা শাসক এলিট তারাই যারা রাজনৈতিক শাসক এলিট, আবার যারা রাজনীতির সাথে সম্পর্কিত এবং দেশকে শাসন করে দেশকে একটি সুন্দর অবস্থানে যারা রাখেন, তারা হচ্ছে শাসক এলিট। আবার যারা অশাসক এলিট, তারা শাসন কাজের সাথে জড়িত নেই, তারা হচ্ছে সাধারণ জনগণ। তাহলে শাসক এলিট এবং অশাসক এলিট কিভাবে এরা চক্রাকারে সমাজকে পরিবর্তন করে সেটি তিনি এখানে দেখাতে চেয়েছেন। তার মতে অভিজাত শ্রেণী বা শাসক শ্রেণী, অনভিজাত শ্রেণী বা শাসিত শ্রেণী সমাজে সবসময় বিদ্যমান থাকে। অভিজাত শ্রেণী বিশেষ কতগুলো বৈশিষ্ট্য এবং গুণের অধিকারী যা তাদেরকে অভিজাত শ্রেণীতে উন্নীত করে, আর অভিজাত শ্রেণী আজীবন তাদের এই গুণগুলোকে ধরে রাখতে পারে না। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন অভিজাত শ্রেণী যদিও উপরের শ্রেণী হিসাবে স্বীকৃত, তারা কিন্তু সবসময় তাদের এই গুণাবলী, তাদের এই যে বৈশিষ্ট্যগুলো তারা সবসময় ধরে রাখতে পারে না, যার কারণে দেখা যায় তারা এই অভিজাত শ্রেণী থেকে নেমে কিন্তু নিচের দিকে অনভিজাত শ্রেণীতে তারা পরিণত হয়। আবার যারা অনভিজাত শ্রেণী হিসেবে পরিচিত তাদের মধ্যে আমরা একটা প্রবণতা দেখতে পাই যে তারা কিন্তু প্রচুর চেষ্টা করে তারা অভিজাত শ্রেণীতে পরিণত হওয়ার। অর্থাৎ এই অনভিজাত শ্রেণীটা চাচ্ছে অভিজাত হতে, আবার অভিজাত শ্রেণী দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন আচার আচরণের কারণে, তাদের বিভিন্ন অদক্ষতার কারণে তারা নিচের দিকে নেমে আসে। অর্থাৎ এই অভিজাত অনভিজাত দুটো শ্রেণী কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে। কখনো অভিজাত শ্রেণী তাদের নিম্ন আচরণের কারণে, নিম্নগামী আচরণের কারণে, অর্থাৎ তাদের যে বিভিন্ন রুচি, তাদের যে বিভিন্ন আচার আচরণগুলো রয়েছে, যে আচরণগুলোতে যদি তারা তাদের ক্ষমতা দক্ষতাগুলো সমানভাবে দেখাতে না পারে, তখন কিন্তু তারা আবার নিচের দিকে নেমে যায় এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের স্থান দখল করে যারা অনভিজাত শ্রেণী হিসাবে এতদিন সমাজে পরিচিত হয়ে এসছে, তারা আবার উপরের শ্রেণীতে পদার্পণ করে এবং অভিজাতরা নিচে নেমে যায়। তাহলে এই যে সাইক্লিক অর্ডারে শ্রেণীটা ঘুরতে থাকে, অভিজাত কখনো তাদের কার্যকারণের ফলে, তাদের কর্মকাণ্ডের ফলে নিচের দিকে নেমে আসে, আবার অনভিজাতরা উপরের দিকে চলে আসে। এইদিকেই প্যারেটো এই যে চক্রাকার মতবাদ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি সমাজে এই জিনিসটাই দেখাতে চেয়েছেন যে অভিজাত শ্রেণী কিন্তু সবসময় অভিজাত শ্রেণী হিসেবে নিজেদের অবস্থানটা ধরে রাখতে পারে না, যার কারণে তারা নিচের দিকে নেমে যায় এবং অনভিজাতরা উপরের দিকে উঠে যায়। এই চক্রাকার মতবাদটা
চলতে থাকে। এটি একটি আজীবন প্রক্রিয়া এবং এটিকেই তিনি চক্রাকার মতবাদ বলে অভিহিত করেছেন। তাহলে এই চক্রাকার মতবাদের ফলে এই অভিজাত অনভিজাতের চক্করে সমাজ পরিবর্তন হয়। এই অভিজাত শ্রেণী সমাজকে অনেক কিছু দেয়, সমাজের জন্য অনেক অবদান তাদের রয়েছে, অনভিজাতদেরও অবদান রয়েছে, তাদের অবদানের মাধ্যমে সমাজ পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা আজকে দুটো তথ্য পড়েছি, দু ধরনের তথ্য পড়েছি। চক্রাকার মতবাদের মধ্যে আমরা এখানে কিছু যে এই মতবাদের প্রবক্তা যারা রয়েছেন তাদের মধ্যে বিলফ্রেডো প্যারেটোর মতবাদ আজকে আমরা পড়েছি। রৈখিক মতবাদের মধ্যে যে সমস্ত যে প্রবক্তা রয়েছেন তাদের মধ্যে সবচাইতে পপুলার প্রবক্তা যিনি আছেন কার্ল মার্কস, তার তথ্যটি নিয়ে আমরা পড়েছি। ছাত্রীরা তোমরা আরও গভীরভাবে জানার জন্য, আরও গভীরভাবে বিষয়ের ভেতরে ঢোকার জন্য তোমরা আশা করি তোমরা বইয়ের যে কন্টেন্ট রয়েছে সেটি নিয়ে তোমরা একটু পড়তে বসবে এবং মনোযোগ সহকারে সেটি বোঝার চেষ্টা করবে। ছাত্রীরা আজকে এই পর্যন্তই, আজকের ক্লাসটা তোমাদের তথ্য নিয়েই থাকলো। তোমরা আশা করব তোমরা তথ্য সম্পর্কে আরও ভালোভাবে তোমাদের বইয়ে পড়ে তোমরা জানতে পারবে। আমরা নেক্সট ক্লাসে হাজির হব অন্য আরেকটি বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা পড়াশোনার চর্চাটা চালিয়ে যাবে। আশা করছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।